আমি বলি যে সব তেল সংসদে ঢুকে গেছে, বাইরে পাওয়া যাচ্ছে না। ওখানে দেখছেন তো কত জাতের তেল দেওয়া হয়, ওই তেল দিতে গিয়ে এখন বাইরে তেলের সংকট দেখা দিয়েছে। যখন আমরা সংসদে কথা বলতে চাই তখন আমাদের নোটিশগুলা আমলে আনা হয় না, সরকার ভয় পায়। বাংলাদেশের শ্রমিক ময়দান অন্যান্য দেশের মতোই অতি গুরুত্বপূর্ণ একটা ময়দান। এর বিস্তৃতি গড় থেকে শুরু করে ইন্ডাস্ট্রি পর্যন্ত। আমাদের যে মেয়েটা, যে মাটা, যে বোনটা গৃহস্থালির কাজে আমাদেরকে সহযোগিতা করেন, কার্যত তিনি সেই পরিবারের জন্য একজন অপরিহার্য ব্যক্তিত্ব বা ভিক। তিনি যে কাজটা করতে পারেন, পরিবারের অপরাপর সদস্যরা পারেন না বলেই তাকে এঙ্গেজ করতে হয়। অতএব কঠিন বিষয়গুলোকে সহজ করে দেওয়াই হচ্ছে তাদের কাজ। কিন্তু আমরা যারা তাদের সেবা নেই, তারা কি তাদেরকে হৃদয় দিয়ে সেবা করব আমি জানি। এখান থেকে শুরু করে রাস্তায় যিনি ঝাড়ু হাতে আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখেন এবং রাস্তার ময়লাগুলো তুলে নিয়ে আমাদেরকে চলাচলের উপযুক্ত করে দেন, তিনিও যদি তার কাজটা 2-4 দিন না করেন, টের পাওয়া যায় তার গুরুত্ব কত। আজকে আমি গিয়েছিলাম জ্বালানি সংকটের কবলে বাংলাদেশ বিশ্ব পরিস্থিতির কারণে। বাস্তবে কি অবস্থা এটা দেখার জন্য গাড়ির মালিক, চালক, মোটরসাইকেলের যারা চালক মালিক, পাম্পে যারা এই সেবা দিয়ে থাকেন জ্বালানি পাম্পগুলোতে, সেই জায়গাগুলো মূলত দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। কোনো কোনো গাড়ি গতকাল রাত্রে 9টা থেকে অপেক্ষমান। আমি যখন যাই তখন বাজতেছে 12:30, দুপুর 12:30। চিন্তা কর, প্রায় 15 ঘন্টা সময় ধরে তারা অপেক্ষায় প্রহর গুনছেন কখন তাদের একটু জ্বালানি তারা সংগ্রহ করতে পারবে। আমার ধারণা এখানে কোনো মালিক নেই। আমি যাদের সাথে দেখা করেছি তারা সবাই হয়তো চালক, কারণ কোনো মালিক এত দীর্ঘ সময়, যার একটা গাড়ি আছে, তিনি ওই বসে বসে 15 ঘন্টা অপেক্ষা করবেন, এই ধৈর্য তার আছে বলে আমি মনে করি। একটু সময় রোদের মধ্যে চালক ভাইদের সাথে কাটিয়েছি বা মালিক থাকলে তাদের সাথে কাটিয়েছি। প্রত্যেকটা মানুষ হাঁপাচ্ছে, ঘাম ঝরছে, অপেক্ষায় আছে কখন এক ফোঁটা তেল পাবে। মালিকরা চালকের এই কষ্ট বুঝবে কিভাবে? তিনি বরঞ্চ ঘরে বসে হয়তো বারবার ফোন দিচ্ছেন, এই তুমি কখন আসতেছো, ছেলেমেয়েরা স্কুলে যাবে অথবা স্কুল থেকে নিয়ে আসতে হবে, অমুক অফিসে যাবে, আমি বাজারে যাব, তুমি কখন আসবে, তেল পেয়েছো? তিনি বারবার তাকে তাগদা দিচ্ছে। সে করবেটা কি? তেল তো তার হাতে নেই। তেল যেখান থেকে পাবে ওখানে সে বুঝতে পারছে না। বহুদূর 2-1.5-2.5 কিলোমিটার পর্যন্ত দূরে দাঁড়িয়ে আছে। খোদ সংসদ ভবনের পাশে 2টা পাম্প আছে, রাস্তার পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে, আড়াআড়ি করে। ওই 2টাতেও গেলাম। সেখানে যাওয়ার সময় দেখলাম যে একটা পাম্পকে কেন্দ্র করে প্রায় 2.5-3 কিলোমিটার গাড়ির লাইন। মোটরসাইকেলের লাইন হবে 1 কিলোমিটারের, কারণ তারা আড়াআড়ি একটার পাশে আর একটা, 2টা-3টা দাঁড়ায় যায়, কিন্তু গাড়ি তো একটার পিছনে। যখন মোটরসাইকেলের লোকদেরকে জিজ্ঞেস করলাম কতক্ষণ, সর্বোচ্চ পাইলাম 5.5 ঘন্টা। কতটুকু পান? বলে যে এই পর্যন্ত অপেক্ষা করে সর্বোচ্চ 500 টাকার তেল পাই। গাড়ির চালক বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কতটুকু পান? বলে যে আমরা সর্বোচ্চ 2000 টাকার জ্বালানি পাই। এই 2000 টাকায় আপনার চলে? কেউ বলে হ্যাঁ চলে, কেউ বলে চলে না। আমি বললাম যে দিনে কয়বার নেন? তো একটু ক্ষোভের সাথে হাসলেন অনেকেই, হাইসা একবারেরই দেখা পাই না, কয়বার নেই। আমি বললাম যে আপনাদের সম্পর্কে বলা হচ্ছে যে আগে তেলের যে কাটতি চাহিদা ছিল, বিক্রি ছিল, এখন নাকি অনেক বেড়ে গেছে এবং আপনারা বেশি বেশি নিয়ে স্টোর করেন, কেউ আবার বিক্রি করে দেন। তখন যে লোকেরা কি সব কথাবার্তা বলেছে আমি এগুলো বলতে পারবো। এগুলা কার্যত মরার উপরে হাড়ার ঘা। একদিকে তেল পাচ্ছে না, আরেকদিকে তাদেরকে তেল পাচারকারী বা তেল চোর বানানো হচ্ছে। আফসোস। বলছিলাম শ্রমিকদের কষ্টের কথা। যারা বাইক
বা রাইডার, তাদেরকে জিজ্ঞেস করলাম সারাদিনে কত রুজি করতেন আগে, বলে যে 1,500 থেকে 2,000 টাকা, এখন বলে 600 থেকে 700 টাকা। কেন? প্রথমত তেলের সংকট, দ্বিতীয়ত সময় নাই, সময় তো চলে যায় তেল সংগ্রহ করতে। আর আমরা তো মানুষ, 24 ঘন্টায় তো কিছু ঘুমাইতে হয়, তো এ দিয়ে পরিবার চলে? কয় চলে না। তাহলে আপনি এই পেশা, কয় কোন পেশায় যাব? সব থেকেই তো বেকারের মিছিল। এটা আমার আত্মনির্ভরশীল একটা পেশা ছিল, এই দিয়ে তো চলতো, এখন তো পারছি না। এখন যাবো ইনশাল্লাহ নিত্যদিনের যে কমোডিটিস, পণ্য যেখানে বিক্রি হয় সেগুলোও দেখবো। আগে নিজের হাতেই বাজার খরচ করতাম, এখন যে কোনো কারণে সময়ের অভাবে পারি না। যাওয়া উচিত, দেখা উচিত বাজারে সাধারণ ক্রেতাদের, মানুষের কি অবস্থা। শুনতেছি অনেক কিছুরই দাম বেড়ে গেছে, বাস্তবে গিয়ে যাচাই করে। একটা পাম্প পাইলাম ব্যতিক্রম, সে বললো আগের চাইতে বেশি এখন বিক্রি হয়। আর বলল অন্যান্য পাম্পগুলা বলল যে আমরা আগে যে পরিমাণ তেল পাইতাম, এখন কেউ বলল 3 ভাগের 1 ভাগ পাই সারাদিনে 24 ঘন্টায়, আর কেউ বললো যে অর্ধেক পাই। একটা পাম্প বললো আগের মতোই পাই, একটু কম বেশ হয়। তো আপনি তেল কেমনে বেশি বিক্রি করেন? বললো যে চাহিদা বেশি, এই জন্য। আমি বললাম আচ্ছা, ভালো কথা। আগে একটা গাড়িতে যে যত চাইতো তত দিতেন কিনা? বলে হ্যাঁ, তা দিতাম। এখন দেন? কয় না, দেই না। এখন কত দেন? ম্যাক্সিমাম 2,000 টাকার তেল দেন। তাহলে আগে একজন মানুষ 10,000 টাকার তেলও নিত, সেই গাড়ি আপনি ভর্তি করে দিতেন। এখন 10,000 টাকার তেল যদি 2,000 করে ভাগ করে দেন, তাহলে 5টা গাড়িতে আপনার ঢুকান নজলটা। বলে হ্যাঁ। বলে একটা গাড়িতে নজল ঢুকানো আর বের করা এবং তেল দেওয়ার যে সময় যায়, 5টা গাড়িতে কম যাবে না বেশি যাবে? বেশি যাবে। আমি বললাম আপনি কি 24 ঘন্টা খোলা রাখেন? কয় জি না। কি করেন? কয় যে 11টা থেকে 11টা আমার বন্ধ থাকে, রাত 11টা থেকে সকাল 11টা। আপনার বিক্রয় ঘন্টা কমে গেল অর্ধেক, আর আবার আপনি বিক্রি করেন বেশি। আমি বললাম ভাই, আমি তো সায়েন্সের ছাত্র, আমাকে তো ম্যাথমেটিক্স ফলো করতে হবে, আমার একটু মিলিয়ে দেন। এখন দেখি যে নার্ভাস হয়ে গেছে। আসলে এটা শিখানো এবং এটা ছিল অ্যারেঞ্জড বলি আমি যা বুঝলাম, যে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এরপরে একটা একটা করে যখন আমি মিলাইতে লাগলাম, এখন সে হেরে গেছে, আর পারে না। এখন যারা ক্রেতা তারা এসে মাথার উপরে ভিড় করেছে, শত শত মানুষ বলে যে উনি মিথ্যা বলতেছে, সঠিক বলেনি। আরো নার্ভাস হয়ে গেছে। আমি লোকদেরকে বললাম যে ভাই আপনারা একটু সরেন, আমি তো এখান থেকে কথা বলি। কিন্তু মানুষের কষ্ট, মনের যে কষ্ট, এই কষ্টে সবাই হুমড়ে খেয়ে পড়ছে। আমরা জিজ্ঞেস করলাম আপনাদের জন্য আমরা কি করতে পারি? আপনারা আমাদের জন্য সংসদে কথা বলবেন, বাইরে কথা বলবেন। যদি এই কথাগুলো বলতে পারেন তাহলে হয়তো আমাদের দুঃখ কিছু লাঘব হতো। আমি শ্রমিকদের এই কষ্টের কথা তা তুলে আনলাম কেন? এখানেও কিন্তু কোনো পাম্পে গিয়ে কোনো মালিকের দেখা পাইনি, তারাও শ্রমিক। যারা এই তেল বিক্রি করতেছে, মালিক তো করে বসে আছে, সমস্ত ঝামেলা কিন্তু মোকাবেলা করতে হচ্ছে ওই শ্রমিক বাইরে। এখানেও শ্রমিক, ওখানেও শ্রমিক। আমি ইন্ডাস্ট্রি মালিকদেরকে জিজ্ঞেস করলাম, বিজিএমইর একজন বড় দায়িত্বশীলকে জিজ্ঞেস করলাম যে আগে যে ফার্নেস অয়েলটা পেতেন আপনাদের প্রয়োজনে বা ডিজেল পেতেন হেভি ডিউটি জেনারেটরগুলো চালানোর জন্য, এখন পান? না, এখন পাই না। তবে পাই যদি বাড়তি টাকা দিই, পাম্প থেকে নয়, অন্য জায়গা থেকে। আমি বললাম যে অন্য জায়গা থেকে যে তেল আপনি বাড়তি টাকা দিয়ে কিনছেন, একদিকে আপনার আর্থিক লস, আরেকদিকে ওই তেলের মধ্যে যদি বেজাল মিশিয়ে দেয় তো আপনার মোটরই তো নষ্ট হয়ে যাবে। হচ্ছে ইতিমধ্যে, মানে একটা সর্বগ্রাসী ধ্বংসের মধ্যে দিয়ে আমরা আগাচ্ছি। এ বিষয়ে যখন আমরা সংসদে কথা বলতে চাই, তখন আমাদের নোটিশগুলা আমলে আনা হয় না। সরকার ভয় পায়। আরে আপনি ভয় পাবেন কেন? এই সমস্যা তো সরকার সৃষ্টি করে নাই, এই সমস্যার সৃষ্টি হয়েছে দুনিয়ায় চলমান যুদ্ধের কারণে। বরঞ্চ এখানে আমরা সবাই মিলে যদি খোলামেলা কথা বলি, তাহলে একটা জাতীয় ঐক্যমতে আমরা বুঝতে পারবো, একটা রাস্তা বের হবে। কিন্তু তথ্যই যদি সঠিক দেওয়া না হয়, আমাদেরকে এমনভাবে সংসদের ভিতরে বিবৃতি পড়ে শোনানো হয়, মনে হয় যেন এখন তেলের উপর দিয়ে বাংলাদেশ বাসতেছে, তেল তেলা অবস্থা আমাদের। তা আমি বলি যে সব তেল সংসদে ঢুকে গেছে, বাইরে পাওয়া যাচ্ছে না। ওখানে দেখছেন তো কত জাতের তেল দেওয়া হয়, ওই তেল দিতে গিয়ে এখন বাইরে তেলের সংকট দেখা দিয়েছে। আমরা অনুরোধ করব, লুকোচুরি না, জনগণকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে।
আমরা সহযোগিতা করব। এই দেশ শুধু আপনাদের না, এই দেশ আমাদের, এই দেশ জনগণের দেশ, এই দেশ 18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষের কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে, আমরাও তার অংশীদার। মানুষ ভালো থাকলে আপনি আমিও ভালো থাকবো। তো কেন ভালো থাকার চেষ্টা সবাই মিলে আমরা করবো না? অবশ্যই আমরা করব। কিন্তু যদি জাতিকে নিয়ে লুকোচুরি করা হয়, অধিকন্ত যদি বলা হয় যে পাম্পের তেল আগের চাইতে বেশি বিক্রি হচ্ছে, মজুত করছে এবং চুরাই পথে বিক্রি করছে, তাহলে একদিকে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে রাস্তায় নিয়ে 10 ঘন্টা, 12 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, আরেকদিকে তাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে তেল চুরি হিসেবে সাব্যস্ত। এটা তো হতে পারে না ভাই, আমরা এটার নিন্দা জানাই।